ওকে, চলো তোমাদের দেখবে এর আগে জিকে সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের পরিমাপের ফার্স্ট ক্লাসের প্রথম আমাদের পার্ট করেছিলাম, আজ তোমাদের সেকেন্ড পার্ট। এর জন্য মনোযোগ দিয়ে শুনবে। আর যেটা হলো প্রথম পার্টটা দেখার পরে যদি আমরা সেকেন্ড পার্টটা দেখো তোমরা, তাহলে তোমাদের খুব ভালো হবে। সবাইকে বলা হচ্ছে উদ্দেশ্য করে। আর প্রথম পার্ট থেকে আমরা কিছু কিছু কোশ্চেন ধরবো, যে তোমাদের কতটা মনে আছে বা কতটা তোমরা পড়েছো বা কতটা মনোযোগ দিয়ে শুনতে পেরেছো। আর যেটা হলো যখনই তুমি ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। মনে করো এই চ্যাপ্টার থেকে যেসব কোশ্চেন দেয় সব কটা কিন্তু তুমি পারবে। চলো তাহলে আমরা সেকেন্ড পার্ট থেকে শুরু করছি। চলো প্রথম কোশ্চেন আমরা ধরবো। বলো, তাহলে তোমরা বলো যে ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্র। কি বললাম? ভর মনে থাকবে। আর যদি বলা হয় যে ভার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রে। মনে থাকবে। তাহলে ভার তাহলে কোন যন্ত্রে হবে? স্প্রিং তুলা যন্ত্রে। তাহলে আবার বলছি, শুনে না ভালো করে তোমরা। ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রে, আর ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রে। এবার তোমাকে যদি বলে বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রে। তাহলে দেখবে আমি কিন্তু ফার্স্ট পার্টে বলেছিলাম যে বল, ভার, ওজন একই জিনিস। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ওজন পরিমাপ করা কোন যন্ত্রের সাহায্যে? যদি বলি ভার পরিমাপ করা কোন যন্ত্রে? যদি বলি বল পরিমাপ করা কোন যন্ত্রে? স্প্রিং তুলা যন্ত্রে। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস। এবার তোমরা দেখবে যে বলো তো ওজন বাটখারার অনুপাত কত? হ্যাঁ, বা অনেকে বলতে পারে 52-21 এরকম বলতে পারে, অথবা কেউ বলতে পারে 12-25, যেভাবে বলো। তাহলে আমাদের কি হলো 5:2:2:1 মনে থাকবে। এটার কারণ কি? এই যে এই অনুপাতটা করার, একটু শুনে না গল্পটা। যেমন তোমাকে যদি মুদিখানা তুমি গেলে, যে তাদের দেখা হলো যে 1 কিলোগ্রামের একটা বাটখারা আছে, 2 কিলোগ্রামের দুটো বাটখারা আছে, আর 5 কিলোগ্রামের একটা বাটখারা আছে। এবার তোমাকে যদি বলে যে আমাকে 10 কিলো কোনো দ্রব্যতা মানে মাল নেব, ঠিক আছে, হয়তো তুমি চাল নিলে, ডাল নিলে, এভরিথিং নিতে পারো। তখন দেখবে আমাদের কি করে, যে ওই ব্যক্তির কাছে তো আমরা যদি বলি যে 1 কিলো দাও, তাহলে কি করবে? 1 কিলো একটা বাটখারা দিয়ে দেবে। যদি বলে 2 কিলো দাও, তাহলে 2 কিলো একটা বাটখারা দিয়ে দেবে। কিন্তু যদি তোমাকে বলা 3 কিলো দাও, তাহলে কি করবে? 2 কিলো আর 1 কিলো দেবে। তাহলে 2 কিলোর আমরা একটা বাটখারা নেব, আর 1 কিলো একটা নেব, তাহলে 3 কিলো দিতে বললাম। যদি বলে 4 কিলো, 2 তাহলে 2 এর দিয়ে দিল। এবার যদি বলে 5 কিলো, তাহলে 5 কিলো একটা বাটখারা আছে। যদি বলে 6 কিলো, 5 আর 1 নেবে। বুঝতে পেরেছো? যদি বলে 7 কিলো, 5 আর 2 নেবে। যদি বলে 8 কিলো, তাহলে কত হবে? 5-2-1 বোঝা যাচ্ছে? তাহলে 8 কিলো। যদি বলে 9 কিলো, তাহলে 5 আর 2 তাহলে 9 হলো। যদি বলে 10 কিলো, বোঝা পারলাম? তাহলে এটাই হচ্ছে অনুপাত। দেখবে শুধু এটা বাটখারার ক্ষেত্রে না, আমাদের টাকার ক্ষেত্রে দেখবে এই ধরনের কিন্তু থাকে। দেখবে বাজারে দেখবে 2 টাকার নোট, 1 টাকার নোট, দেখতে পেয়েছো তো? আবার দেখবে 5 টাকার নোট থাকে, 10 টাকার নোট থাকে, 20 টাকার নোট থাকে, কিন্তু বাজারে আছে 30 টাকার নোট? আছে কোথায়? নেই। তোমার যদি বলে 40 টাকার নোট আছে বাজারে? নেই। বুঝতে পারলাম? এবার দেখ 50 টাকার কিন্তু নোট আছে, কিন্তু 60 টাকার নোট আছে কি? নেই। দেখবে আমরা এই টাকার ব্যালেন্স দিয়ে, অনুপাত দিয়ে দেখবে আমাদের কাউকে না কাউকে আমরা টাকাটা তাকে পরিপূর্ণভাবে দিতে পারি। বুঝলে কথাটা কি বলেছি? এই জন্য চিন্তা ভাবনা করে এই অনুপাতটা বের করেছে। তাহলে ওজন বাটখারার অনুপাত কি বললাম বলো? 5:2:2:1 কি বললাম? 5:2:2:1 গুড। একজনের জ্যোতির্ময় বল, জোরে জোরে সুন্দর করে। ওজন বাটখারার অনুপাত হচ্ছে 5:2:2:1 ব্যাস, মনে থাকবে। তাহলে যদি শর্টে মনে রাখি 52-21 পরিষ্কার কথা, মাঝখানে দুটো করে ফোঁটা দিয়ে দেবে, কারণ কপাল ফাঁকা আছে, দুটো ফোঁটা দিলে দেখতে ভালো লাগবে। মনে থাকবে? এটাকে বলে অনুপাত। বোঝাতে পারলাম? ব্যাস, যাই। এবার তাহলে তোমরা বলবে, কারণ তোমাদের সামনে ফিজিক্যাল পরীক্ষা আছে, যারা পুলিশের পরীক্ষা দেবে। এবার তাহলে বলো দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়? স্টপওয়াচ। মনে থাকবে। এরপরে দেখবে আরো সূক্ষ্মতম যদি আমাদের কোনো পরিমাপ করা হয় সময় নিয়ে, যেমন দেখবে মহাকাশ বা কোনো কৃত্রিম উপগ্রহে, তখন কোন ঘড়ি ব্যবহার করা হয়? মেট্রোনম। কি বললাম? কি ব্যবহার করা হয়? মেট্রোনম। ভালো করে মনে থাকবে কিন্তু। চলো এবার পিছনের থেকে কিছু একটা ধরার চেষ্টা করি, দেখি কার কত আইডিয়া আছে। ঠিক আছে, তাহলে বলো তো আমাদের মূল এককের সংখ্যা কয়টি পেয়েছিলাম? 7টি। বা এটাকে আন্তর্জাতিক এককও বলা হয়। তার আন্তর্জাতিক একক সংখ্যা কয়টি বর্তমানে? 7টি। এছাড়াও আর দুটিকে মানে নেওয়ার চেষ্টা করছে, যেটা পরিপূরক একক। একটা বলেছিলাম কোন, একটা হচ্ছে ঘনকোণ। মনে থাকবে? এটা এখনো নেয়নি, কিন্তু তাদের মধ্যে চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত কটা আছে মৌলিক একক? 7টি। মনে থাকবে তো? তাহলে কি কি বলতে পারবে কেউ? 7টি এককের নাম বলো। দৈর্ঘ্য, ভর, সময়, হ্যাঁ, তাপমাত্রা, হ্যাঁ, তড়িৎ প্রবাহ মাত্রা, হ্যাঁ, তারপরে দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাপ। ঠিক আছে, তাহলে প্রথম থেকে বলছি, সবাই শুনে নেবে। তাহলে ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্য, তারপরে কি আছে? ভর, তারপরে কি আছে? সময়। ওরা 3 ভাই, দৈর্ঘ্য, ভর, সময়, কারণ ওরা প্রথম 3জন ছিল।
এরপরে আরো কি করেছে, আরো 4 জন ব্যক্তি যুক্ত হয়েছে। তাহলে কি করেছে, তড়িৎ প্রবাহ মাত্রা। প্রথম বলে তড়িৎ প্রবাহ মাত্রা, মনে থাকবে। তারপরে কি আছে, তাপমাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, আর পরে আবার কি তাপমাত্রা, ঠিক আছে। ব্যাস, তারপরে কি আছে, দীপন প্রাবল্য, মনে থাকবে। তারপরে কি আছে বলো, পদার্থের পরিমাণ, মনে থাকবে কি বললাম। ব্যাস, এবার হলো 7খানা। এবার এটা পেলাম, এটাকে বলা হয় রাশি। কিন্তু এরপরে এর কি আছে বলো তো, একক আছে। তাহলে আমরা যদি বলি, তাহলে দৈর্ঘ্যের একক কি হবে, মিটার। এটা এসআই পদ্ধতিতে। যদি বলে যদি বলে সিজিএস তাহলে কি হবে, সেন্টিমিটার। মনে থাকে, আমরা এসআইটা বলার চেষ্টা করি, পরে সেন্টিমিটার আমরা পেয়ে যাবো। এবার যদি তোমাকে বলে ভরের একক কি হবে, কিলোগ্রাম। যদি বলে সময়ের একক কি হবে, সেকেন্ড। যদি বলে তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার। যদি বলে তাপমাত্রার একক, কেলভিন। যদি বলে দীপন প্রাবল্য, ক্যান্ডেলা। যদি বলে পদার্থের পরিমাণ, মোল। মনে থাকবে। তাহলে আমরা 7খান একক কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং রাশি এবং তার সাথে আমরা কি পেলাম, তার এককটা কি হবে সেটা পেয়ে গেছি। বুঝতে পেরেছো? ব্যাস, এবার তোমাকে যদি বলি যে স্মরণ কি রাশি, যদি বলি ত্বরণ, মন্দন, ভেক্টর রাশি, মনে থাকবে। এবার যদি বলি বল, যদি বলি ভার, বলি ওজন, যদি বলি গতিবেগ, ভরবেগ, বেগ, বাহ অসাধারণ। বলি টর্ক, ক্ষেত্র প্রাবল্য, বাহ। তাহলে বাহ, ভালো আইডিয়া আছে তোমাদের। এবার তাহলে হালকা স্লাইড একটু বলি, ক্ষমতা কি রাশি হবে, স্কেলার রাশি। তাহলে ভর কি রাশি, যদি বলি দৈর্ঘ্য কি রাশি, স্কেলার রাশি। এবার যদি বলে তোমাকে আয়তন কি রাশি, উষ্ণতা, তাপমাত্রা, বাহ অসাধারণ, খুব ভালো হয়েছে। যদি বলি চাপ, যদি বলি তড়িৎ প্রবাহ মাত্রা, বাহ বাহ, তোমরা ভালো পেরেছো। তোমাদের এই মানে উত্তরটা দেখার জন্য আমার খুব ভালো লেগেছে, সত্যিকার একদম মন থেকে বলছি। আর তোমরা আরো ভালো করে পড়াশোনা করো। আমরা চাইবো যে 6 মাসের মধ্যে পুরো যত জিকে আছে চেষ্টা করব তোলার, ঠিক আছে। এর জন্য তোমরা অ্যাক্টিভ থাকো। আর তোমরা সত্যিকার এই যে 30 মিনিট দেখে তোমরা যে এত সুন্দর পড়াশোনা, সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা আরও অ্যাক্টিভ হও। আর যারা দেখছে তোমাদের যেন দেখে তারাও যেন উদ্বুদ্ধ হয় যে আমার ভালো করে আর পড়াশোনা করতে হবে। আর তোমাদের কিন্তু একদম 0 লেভেল থেকে ধরা শুরু করেছে, এটা মাথায় রাখবে। এবার অনেকে ভাবতে পারে না ওরা মানে অনেক কিছু জানে, একদমই না। যারা ভিডিও দেখছো তাদেরকেও উদ্দেশ্য করে বলা হচ্ছে, দেখবে ওরা কিন্তু একদম 0 লেভেল থেকে, বা তোমরা অনেকে এদেরকে চিনতে পারবে যে এরা কোনো সময় তো পড়ার সাথে কোনো টাচও ছিল না, আর এরা একদম সদ্য নতুন ভর্তি হয়েছে। দেখবে এরা কত দূর পৌঁছাচ্ছে। তা প্রতিদিন আমরা কি করছি, 30 মিনিট শুধু পড়াশোনা করছি। কি বললাম, 30 মিনিট। 30 মিনিট পড়াশোনা করলেও আমাদের দেখবে যদি 1 ঘন্টা করে পড়তাম, তাহলে বছরের কথা হয় 365 ঘন্টা। তুমি হিসাব করবে যে আমরা কত দূর পড়া করতে পারি। এর জন্য শুধু মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা করে পড়াশোনা করে, তাতেও সে আমেরিকা যেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, মনে থাকবে। আর আমি চাইবো সবাই ভালো জায়গায় পৌঁছাও, আর তাড়াতাড়ি সবাই একটা চাকরি, মনে থাকবে। চলো এবার তাহলে বলো যে এককবিহীন কয়টি রাশি না বলতে পারবে? আপেক্ষিক গুরুত্ব, মৌলের পরমাণুর ভর, পারমাণবিক ভর, আবার দ্রব্যতা, তারপরে বিকৃতি। হ্যাঁ, এবার অরূপ তাহলে বলো তো কয়টা বলতে পারবে, জোরে জোরে বলবে। পারমাণবিক ভর, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব, কম্পাঙ্ক, হ্যাঁ, প্রতিসারাঙ্ক, পীড়ন, তারপর দ্রাব্যতা বা দ্রবণ, মনে থাকবে কি বললাম। তাহলে দেখো তুমি এর মধ্যে থেকে একটা কোশ্চেন তুমি পাবে, বিশেষ করে প্রতিসারাঙ্কটা বারবার দেয় যে এককবিহীনের রাশির মধ্যে কোনটি। এরপর এটা তো আমরা জানলামই, এই পার্টের মধ্যে থাকবে। এরপর আমরা যখন প্র্যাকটিস সেট দেবো, যে এক্সট্রা যে কোশ্চেনগুলো থাকে মানে পরিমাপের মধ্যে যেগুলো পড়বে, সেগুলো পরে আবার তাই নিয়ে আবার আরেকটা আমরা পার্ট তৈরি করবো। মানে এমন কোনো কোশ্চেন থাকবে না যে আমরা এর বাইরে কোনো কোশ্চেন দেবে। মানে আমরা এমনভাবে পড়াশোনা করব যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই দেখ আমরা সেটাই পারতে হবে, পরিষ্কার হতে এমনভাবে পড়াশোনা করবে। আর মনের মধ্যে জোর রাখতে হবে যে হ্যাঁ আমরা পারি। কী কোশ্চেন দেবে, সে যতবারই কোশ্চেন যে তৈরি করুক, আমার তো এই চ্যাপ্টার থেকেই দেবে, সে যেখান থেকে দেখ আমরা সব পড়ে নেব, ঠিক আছে। এই শক্তি যার থাকবে সে কিন্তু একদম শিওর তুমি চাকরি পাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি একদম শক্তি পাবে। বুঝতে পেরেছো কি বললাম? ব্যাস, যাই হোক চলো এরপরে তাহলে আবার বলো তাহলে তোমরা যে ক্ষমতার এসে একক কী হবে, ক্ষমতা বলতে পারবে কী হবে? ওয়াট। তাহলে ক্ষমতার একক কী হবে? ওয়াট। ব্যাস, এবার পুরনো আরেকটু ধরে দেখি। এবার বলো, ব্যাস এটা একটু ধরে নিই। 1 মাইক্রন সমান কত মিটার? 10 টু দি পাওয়ার -6 মিটার। যদি বলি এটাকে সেমিতে তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। মনে থাকবে, দেখবে এই যে এখান থেকে যেটা বলি মাইক্রন, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, এক্স একক, ফার্মি, তারপর সে ফেমটোমিটার, এখান থেকে পরীক্ষা তোমরা একটা পাবে। বুঝতে পারছো কি বলেছি? একবার চোখটা বুলিয়ে নেবে। ওকে চলো এবার সামনের দিকে আর নতুন কি আছে আমরা একটু দেখে নিই। চলো
চলো এবার তোমাদের যেটা ধরা হবে, দেখবে তোমরা এগুলো কিন্তু পাবে বর্তমানে, দেখবে সিজিএস, এমকেএস এবং এফপিএস এর পদ্ধতিগুলো, ঠিক আছে। তাহলে এবার তোমরা বলো সিজিএস এর মানে পুরো নাম কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি হলো? সিতে কি হবে? সেন্টিমিটার। তারপরে সি এর পরে কি আছে? জি। জিতে কি হবে? গ্রাম। আর এসে কি হবে? সেকেন্ড। তাহলে সিজিএস এ কি হলো বলো? সেন্টিমিটার, গ্রাম, গ্রাম, সেকেন্ড। সেকেন্ড, মনে থাকবে। ব্যাস, এরপর তাহলে বলো তো এমকেএস এর সম্পূর্ণ নাম কি হবে? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তাহলে এম এ কি হবে? মিটার, কে তো হবে কিলোগ্রাম, কিলোগ্রাম, আর এমকেএস এসে কি হবে? সেকেন্ড। মনে থাকবে। ব্যাস, এরপর যেটা হলো এপিএস, তাহলে এপে কি হবে? ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুট, পাউন্ড, সেকেন্ড। তাহলে এপে এসে ফুট, ফুট, আর পিতে কি হবে? পাউন্ড, পাউন্ড, আর এসে মানে কি? সেকেন্ড। এরপর যেটা হলো দেখবে তোমরা যে বর্তমানে কিন্তু এখন প্রায় সিজিএস এবং যেটা এসআই পদ্ধতিটাই চলছে, কিন্তু বাকি যেটা হচ্ছে যেমন এপিএস এটা আস্তে আস্তে বাদ দিয়েছে, কিন্তু এখন অনেক জায়গা এগুলো কিন্তু ব্যবহৃত হয়। যেমন ফুটটা আমাদের ব্যবহৃত হয়, দেখবে কখনো বালি কিনতে গেলে তো বলে যে কত ফুট আছে, ঠিক আছে। আবার দেখবে কখনো ঘরে টাইলস বসাতে গেলে বলে কত ফুট, বুঝতে পেরেছো তো? তাহলে এই ব্যবহার এখনো চলছে, বোঝাতে পারলাম? ব্যাস, যাই হোক। এবার যেটা হলো আমাদের বর্তমানে কোন দুটি পদ্ধতিকে একসাথে মেট্রিক পদ্ধতি বলা হয়? এসআই, এমকেএস এবং সরি SI আর এবং এসআই পদ্ধতি একসাথে কি বলা হয়? মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি। ওকে, বোঝা গেল। এবার আমরা যেটা আরেকটা পাবো সেটা হলো, এবার দেখবে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু বারবার ভীষণ দেয়। যেমন কি যদি বলে পরমাণু, পরমাণুর মধ্যে কটি কণা থাকে? তিনটি কণা। কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, আর নিউট্রন। এবার দেবে ইলেকট্রনের যদি আমরা বলি কটি অংশ, এই মানে সরি পরমাণুর কটি অংশ, তাহলে দুটি অংশ। একটা মাঝখানে যে থাকে সেটাকে বলে নিউক্লিয়াস, এবার বাইরে যেটা থাকে সেটা বলে ইলেকট্রন, মনে থাকবে। এবার যেটা হলো যে নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। কি বললাম? প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, এইবার এই যে প্রোটন আর নিউট্রন যে জায়গাটা থাকে এটাকে এক কথায় কি বলা হয়? নিউক্লিয়াস। কি বললাম? এটা কি বলা হয়? নিউক্লিয়াস। এইবার তোমাদের কোশ্চেন দিতে পারে এরকম যে পরমাণুর কেন্দ্রের ব্যাস, অথবা দিতে পারে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করা হয় কোন এককে? তাহলে কি হবে? ফার্মি। তাহলে কি একক হবে? ফার্মি। আবার বলছি, তাহলে কি বললাম? যে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের ব্যাস একই জিনিস, পরিমাপ করা হয় কোন এককে? ফার্মি। ফার্মি। তাহলে বলতো এক ফার্মি সমান কত? 10 to the power minus 10 to the power minus 15 মিটার, মানে 10 to the power minus 15 মিটার। যদি বলে সেন্টিমিটার তাহলে কত হবে? 10 to the power minus 30 এটা কত হবে বলো? 10 to the 10 to the power 10 to the power minus minus 13 বা 13 সেন্টিমিটার। বুঝতে পারলাম? তার আগের দিন আমরা বলেছিলাম দেখবে যে যদি মিটার থেকে আমরা সেন্টিমিটার যাই তাহলে 2 কমিয়ে দেবে, আর সেন্টিমিটার থেকে যদি মিটার আসি 2 বাড়বে। এটা কিন্তু যখন মাইনাস থাকবে তখন হবে কিন্তু এটা, বুঝলে কথা কি বললাম? ব্যাস, এরপরে যেটা তোমাদের কোশ্চেন দেবে আরেকটা হলো সেটা হচ্ছে যে আলোক রশ্মি বা আলোক রশ্মি যেটা বলে, আর একটা হচ্ছে এক্স রে রশ্মি, ঠিক আছে। যদি বলা হয় যে এর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় বলো? অ্যামস্ট্রম। কি করা হয়? অ্যামস্ট্রম। আবার বলছি, এটা পরীক্ষা তোমরা দেবেই আর একদম পাবেই তোমরা। এক হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ঠিক আছে। আর একটা কি বললাম? এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটা কোন এককে পরিমাপ করা হয়? অ্যামস্ট্রম। মনে থাকবে কি বললাম? এটা কি এককে? অ্যামস্ট্রম। এবার তাহলে বলো তো 1 অ্যামস্ট্রম সমান কত মিটার? 10 to the power minus 13. 10 to the power কত? minus Minus 30 13. না, ঠিক করে বলো। 10 to the power minus 10. 10 to the power minus 10 মিটার। কি বললাম? 10 to the power minus 10 মিটার। আর যদি বলে সেন্টিমিটার তাহলে কত হবে? 10 to the power minus 8 সেন্টিমিটার। মনে থাকবে? এটা এই দুটোর মধ্যে একটা তোমরা পাবে, একদম অবশ্যই পাবে। এরপর আরেকটা যেটা পাবে তোমরা যে 1 মাইক্রন সমান কত বলো? যদি মিটার বলে 10 to the power minus 6 মিটার। আর যদি বলে সেন্টিমিটার 10 to the power minus 4 সেন্টিমিটার। এবার তাহলে তোমরা বলো অনুবীক্ষণ যন্ত্রে যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? মাইক্রন। যেমন কি দেখা হয় দেখবে আমাদের অনেক সময় যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না, দেখে এই যে মাইক্রোস্কোপ দিলে বা দেখবে সেটাকে বড় গুণ করে দেখায়, তখন যে এককে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি? মাইক্রন। ঠিক আছে, কি বললাম? সেটা কি করা হয়? মাইক্রন। এবং আমাদের কোষ পরিমাপও করা হয় কিন্তু এই মাইক্রন দিয়ে। কি বললাম? কোষ পরিমাপের একক কি? মাইক্রন। এই কোশ্চেনে কিন্তু তোমরা পাবে। ওকে, এইবার দেখবে আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে যে যেমন মহাকাশ তো অনেক বড়, এবার যেমন সূর্য যেমন নক্ষত্র, এবার এরকম যদি আরেকটা নক্ষত্র থাকে, এরকম দুটি নক্ষত্র পরস্পরের যে দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে বলতে পারবে? সেটাকে বলা হয় আলোকবর্ষ। এবার বলতে হবে আলোকবর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। যেমন দেখবে তোমরা এই গানটা শুনেছো, দেখবে
ব্যান্ড এই গানটা গায় যে তোমার আমার মধ্যে সম্পর্কটা অনেক আলোকবর্ষ দূরে, তার মানে বুঝতে পেরেছো যে গানটার মধ্যে কি বলেছে যে আলোকবর্ষ, ভাবা যায় যে শূন্য মাধ্যমে এক বছরে কতটা দূর অতিক্রম করতে পারে, সেই দূরত্বকে বলে একসাথে আলোকবর্ষ। তাহলে তোমার আর মধ্যে সম্পর্ক তার থেকেও দূরে, ভাবা যায় মানে কি সম্পর্ক চলে গেছে। গান শুধু শুনলে হবে না, তার মানেগুলো বুঝতে হবে। দেখে ব্যান্ডে আজকে এই গানটা কিন্তু শুনবে, মনে কি বললাম ব্যান্ডের গানটা, তার ব্যান্ডের গান কিছু মানে থাকে, এই জন্য তোমরা শুনবে ভালো করে। তাহলে এই আলোকবর্ষ আমরা কাদের বলো, শূন্য মাধ্যমে আলোকবর্ষ এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলে আলোকবর্ষ। তাহলে এই এককটা কোথায় ব্যবহার করা হয় বলো, নক্ষত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন নক্ষত্রের মধ্যে কি সূর্য একটা, যেমন আমাদের, বুঝতে পেরেছো তো, এরকম আরেকটা যদি নক্ষত্র, তাদের মধ্যে যে দূরত্ব, বুঝতে পেরেছো, তাহলে দূরত্ব কত বড় হতে পারে। ব্যাস হয়ে গেল। ব্যাস এরপরে যেটা দেবে তোমাদের সূর্য আর পৃথিবী, তা সূর্য একটা নক্ষত্র আর পৃথিবী একটা গ্রহ, বুঝতে পারছো। তাহলে এই সৌরজগতের মধ্যে তো সূর্য, বুধ, শুক্র, মঙ্গল সবই রয়েছে, তাই তো। তাহলে শুক্র এবং বুধ অথবা সূর্য অথবা আমাদের পৃথিবী এর মধ্যে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে এক কথায় কি বলে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বললাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবার দেখো পরীক্ষার সময় কিন্তু মাথা গুলিয়ে যায় যে কোনটা হবে। তাহলে কি বললাম, যদি দুটো নক্ষত্রের মধ্যে যদি দূরত্ব পরিমাপ করে তাহলে কি হবে সেটা, না হচ্ছে আলোকবর্ষ। আবার শুনে নাও, দুটো নক্ষত্রের মধ্যে হলে সেটা কি হবে, আলোকবর্ষ। আর যদি বলে সূর্য এবং পৃথিবী, তাহলে সূর্য হচ্ছে আমাদের কি বলে একটা নক্ষত্র, আর পৃথিবী কি আমাদের একটা গ্রহ, ঠিক আছে। তাহলে নক্ষত্র এবং গ্রহের মধ্যে যদি দূরত্ব গড় গতিবেগ যদি পরিমাপ করা হয়, দূরত্ব গড় দূরত্ব পরিমাপ করলে সেটা কি বলে, মনে রাখবে বা এটাকে সংখ্যা বলে এই। বুঝতে পেরেছো কথাটা কি বললাম, ভালো করে মনে রাখবে কিন্তু। আর দূরত্বের সবচেয়ে বড় একক কি, পার্শ্বিক। মানে কি, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক হচ্ছে কি পার্শ্বিক। মানে জ্যোতির্বিদ্যা মানে কি, মহাকাশে যত দূরত্ব আছে সবচেয়ে যদি বড় একক কোনো পরিমাপ করা হয় সেটা কি দিয়ে বলা হয়, পার্শ্বিক। এই কোশ্চেনগুলো ভীষণ দেয়, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, ভালো করে শুনবে। কি বললাম, তোমাকে যদি বলা হয় যে পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রের ব্যাস পরিমাপ করা কোন এককে, তাহলে এক ফার্মি সমান কত মিটার, 10⁻⁻15 মিটার। আর যদি বলে সেন্টিমিটারে 10⁻⁻13 সেন্টিমিটার। ব্যাস এবার তোমাকে যদি বলে আলোর তরঙ্গ বা এক্স রশ্মির তরঙ্গ কোনকে পরিমাপ করা হয়, অ্যামস্ট্রং। কি বললাম, অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং আবার সংকেত আছে এ লিখে উপরে দিকে একটা ছোট একটা কুণ্ডলীর মতো দেওয়া আছে, এটা অ্যামস্ট্রং বলা হয়, মনে থাকবে। ব্যাস এবার তাহলে বলো এক অ্যামস্ট্রং সমান কত মিটার, 10⁻⁻10 মিটার। যদি বলে সেন্টিমিটার 10⁻⁸ সেন্টিমিটার, মনে থাকবে, একদম মাথায় ঢুকিয়ে নেবে কিন্তু। এরপরে তাহলে তোমরা বলো, এরপর তোমরা আরো দেখতে পাবে, কি কি দেখতে পাবে, যেমন তোমাকে বলা অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ মানে কি, যেসব জিনিস আমরা খালি চোখে দেখতে পাই না সেই সব জিনিসকে অনুবীক্ষণ যন্ত্রে নেওয়া হয়। তাই অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত যে বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য যে একক ব্যবহার হয় সেটা কি মাইক্রন, এবং কোষেরও যে একক ব্যবহার হয় সেটাকে কি বলা হয়, মাইক্রন, মনে থাকবে। তাহলে এক মাইক্রন সমান সমান কত, 10⁻⁻6 মিটার। যদি বলে সেন্টিমিটারে 10⁻⁻4 সেন্টিমিটার। হ্যাঁ, এবার আরেকটা কোশ্চেন তোমাদের বলি, যেমন দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব পরিমাপ করে কোন এককে, না আলোকবর্ষ। কি বলা হচ্ছে, এটাকে বলে হ্যাঁ আলোকবর্ষ, ঠিক বলছো, এটাই কি বলা হয়, আলোকবর্ষ। এরপরে একটা যেটা আছে যে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব পরিমাপ করে, এটা কি এককে বা এই। আর দূরত্বের সবচেয়ে বড় একক কি, পার্সেক। বাহ, খুব ভালো বলেছে একদম। তাহলে এবার বলো, আমি একটু সিঙ্গেল অবস্থায় কাউকে ধরি। এবার বলো, এবার বলবে সুরজিৎ বলো। সুরজিৎ বলো তো দূরত্বের সবচেয়ে বড় একক কি, পার্সেক। পার্সেক, মনে থাকবে। কি বললাম, দূরত্বের সবচেয়ে বড় একক কি, পার্সেক। এবার অরূপ বলো যে আমরা আলোর তরঙ্গ বা এক্স রশ্মির তরঙ্গ কোন এককে পরিমাপ করা হয়, অ্যামস্ট্রং। এক অ্যামস্ট্রং সমান কত মিটার, 10⁻⁻10 মিটার, মনে থাকবে। যদি সেন্টিমিটার বলা দিকে হবে 10⁻8 সেন্টিমিটার। বাহ, খুব ভালো বলেছো। এবার তাহলে বর্ষণ বলো, যে যেটা হলো যে দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব পরিমাপ করে কোন এককে, দুটো নক্ষত্রের আলোকবর্ষ। আলোকবর্ষ। মনে আছে গানটা, মনে আছে তো, তোমার আমার সম্পর্ক আলোকবর্ষ দূরে। হয়তো গানটা কি যেন বেশ আছে, একটু তোমরা শুনে নেবে বাড়িতে গেছে, ঠিক আছে। তাহলে গান দিয়ে মাঝে মাঝে মনে রাখতে হবে, মনে থাকবে। তুমি আমি দূরে সরে সরে যাই, কি একটা গান আছে না বেশ, তাহলে তোমার মধ্যে সম্পর্ক প্রায় শেষ। আলোকবর্ষের চেয়ে আরো বেশি, ভাবা যায় মানে কি সম্পর্ক। যাক, ওটা একটা সেলাইট ব্যাপার, এটা যার গেছে সে বোঝে সম্পর্কটা কি, তাই তো। আর যার যায়নি সে তো বোঝে ব্যাস, কোনো কথা নেই, তাই তো। যাক, এবার যেটা হলো, এবার তোমরা বলবে আরেকটা। এবার এসে বলো
এবার জিৎ বলবে খুব ভালো ছেলে, ছোট্ট করে একটা হাসি দেয় মাঝে মাঝে, কিন্তু অসাধারণ হাসি দেয় কিন্তু আওয়াজ হয় না। বলো পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব, গড় দূরত্ব মাপা কোন এককে? বলো বলো পারবে? এই কিন্তু এটার পুরো নাম কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বললাম এটাকে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ভালো করে শুনবে কিন্তু। চলো তাহলে এই পর্যন্ত তোমরা ভালোই পেরেছো আজকে, খুব ভালো লাগলো। এরপরে যেটা আমরা আসবো, বলো তো ভর আর ভারের মধ্যে কোনটা সক্রিয় ধর্ম? কখনো ভর হয় না। তাহলে কি করে আমরা দেখতে পাবি? দেখবে আমাদের যদি বলা হয়, যেমন তোমাদের দেখিনি এই পেনটা, দেখতে পেয়েছো? এই পেনটা যদি তোমাদের আমি পৃথিবীতে আছে, এবার এটাকে যদি আমি চাঁদে নিয়েছি, এটা কি বাড়বে না কমবে? কমবে। তাহলে ভর কি এটা বাড়বে না কমবে? যা আছে না, যা আছে তাই থাকবে। কিন্তু আমি যদি বলি ভার, তাহলে ভার কি হবে এটা বলো? পরিবর্তন হবে। যেমন আমরা বলি যে পৃথিবীতে এর ওজন যদি 6 কেজি বা 6 কিলোগ্রাম, কিন্তু সেটা চাঁদে হবে কত? 1 কিলোগ্রাম। বুঝতে পেরেছো? কিন্তু এটা কি বাড়বে বা কমবে? না, এটা বাড়বে কমবে বলো? তোমরাই বলো। তাহলে যা আছে এই পেনটা তাই থাকবে। তাহলে তো এরকম হতে পারতো যে মানুষ যাচ্ছে, সে তো আরো ছোট হয়ে যেত, ছোট হয়ে যেত, বা সে আরো বড় হয়ে যেতে পারতো। কিন্তু যে মানুষটা মানে দেখবে মহাকাশে যাবে বা চাঁদে যাবে, সে যা আছে সেরকমই থাকবে, কিন্তু তার কি পরিবর্তন হবে? তার ভার বা ওজনটার পরিবর্তন হবে। কিন্তু ভর যা আছে তাই হবে। তার মাংস কি বেড়ে যাবে বা কমে যাবে? এরকম কিছুই হবে না। কিন্তু তার কি হবে বলতো? তার ভার বা ওজনটা কি হবে? কি বলো? পরিবর্তন হতে পারে। তাহলে কোনটা সক্রিয় ধর্ম? ভর। পরীক্ষা কিন্তু এরকম দেবে যে কখনো এর পরিবর্তন হবে না। সে পৃথিবীর মহাকাশে তুমি যেখানে নিয়ে যাও, ভর যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছো কথা কি বললাম? ভীষণ ইম্পর্টেন্ট, ডিপলি কোশ্চেন দেবে কিন্তু এরকম। হ্যাঁ, এরপরে তোমরা যেটা আসবে, চলো এবার তোমরা বলবে খুব রোমান্টিক একটা কথা। কি রোমান্টিক কথা? দেখবে এতক্ষণ আমরা বড় বড় জিনিস পরিমাপ করার জন্য অনেক একক ব্যবহার করেছি, কিন্তু এবার হচ্ছে সূক্ষ্মতম যে পরিমাপ করলো, যেমন হচ্ছে অণু পরমাণুর ভর মাপার একক কি বলতে পারবে? ডাল্টন। অনেক সময় এটাকে বলে এএমইউ। এএমইউ এর পুরো নাম কি? অ্যাটমিক মাস ইউনিট। মনে রাখবে কি বললাম? অ্যাটমিক মাস ইউনিট, অথবা হতে পারে ডাল্টন। ওকে, এবার তোমরা সবাই সামনে একটু বিয়ে করবে, মন খারাপের কোনো ব্যাপার নেই। এবার সোনার দোকানে যাবে, অসাধারণ অসাধারণ। সোনার দোকানে যাবে তো? হ্যাঁ। এবার দেখবে ক্যারাট ফ্যারাট কিছু বলে, এবার তুমি বলে মানে ক্যারাট মানে ক্যারাটি। এবার আবার সোনার দোকানটা বলবে যে এই আবার কি ক্যারাট ফ্যারাট বলছেন। তাহলে সোনার পরিমাপ করার জন্য কি ব্যবহার করে? মনটা কি বললাম? ব্যাস। এইবার তাহলে তোমরা বলো যে সোনা বা হিরো বা দামি কোনো পাথর যদি কোনো মানে কোনো পরিমাপ দিয়ে বোঝানো হয়, তখন সেটা কি বলা যায়? ক্যারেট। এবার বলো, তাহলে তোমরা বলো 1 ক্যারেট সমান কত গ্রাম বলেছি? 0.2 গ্রাম। আর যদি বলে কত মিলিগ্রাম? 200 মিলিগ্রাম। তাহলে 1 ক্যারেট সমান কত মিলিগ্রাম? 200 মিলিগ্রাম। আর যদি বলে গ্রাম? 0.2 গ্রাম। মনে থাকবে। তাহলে তোমাদের ঠকাতে পারবে না, তোমাদের ঠাকুমাকেও ঠকাতে পারবে না। ঠাকুমাকে আগে একটু শিখিয়ে নেবে, ঠিক আছে? চলো এরপরে বলো কত ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক হয়। এটাই কিন্তু তরলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সবাই কি হয়? ঘনত্ব কি হয় বলো তো? মানে কমে যায়, কিন্তু ওর ক্ষেত্রে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কি বললাম? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 40 ডিগ্রি উষ্ণতা বলে জলের ঘনত্ব সবচেয়ে বেশি। মনে থাকবে? ব্যাস। এবার আস্তে আস্তে আবার কিন্তু কমতে থাকে ওদিক দিয়ে। হ্যাঁ, মানে আরো যদি 0 ডিগ্রি 4 হলো, তারপর 5 6 হলো, এদিকে আবার আস্তে আস্তে কমতে থাকে। মানে সর্বোচ্চ কত ডিগ্রি? 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আরেকটা যেটা হলো, তাহলে এবার বলো আয়তন হ্রাস পায় কত ডিগ্রি উষ্ণতায়? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হ্রাস পায়। তাহলে বৃদ্ধি পায় ঘনত্ব বেশি পায় কত? 4 ডিগ্রি। আর আয়তন হ্রাস পায় 4 ডিগ্রি। মনে রাখবে কোশ্চেনটা, এটা কিন্তু দেবেই কিন্তু তোমাদের। চলো এরপরে যেটা হলো, তোমরা বলতে 4 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন বলতে পারবে? এটা হচ্ছে 277 কেলভিন। বা পরীক্ষা এরকম দিতে পারে যে কত ডিগ্রি, হ্যাঁ ভালো করে শুনে নাও, 277 হ্যাঁ, আরো 4 বাড়বে। এবার শুনে নাও, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি বলে কেলভিনে, তাহলে কত হবে? 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এবার দিতে পারে তোমাকে একটু ঘুরিয়ে। চলো এরপরে যেটা হলো, তোমরা বলবে খুব স্লাইড একটা, হ্যাঁ এবার বলো সাধারণ স্কেলে আমরা কথা নয়, বলো উষ্ণতা 273 কেলভিন 4 মাইনাস করে। হ্যাঁ 277 হবে। এটা তো ঘনত্বটা। হ্যাঁ ঘনত্বটা। আর উষ্ণতার দিকে তো 4 মাইনাস হবে। হ্যাঁ 4 মাইনাস হবে। তখন 273 হয়ে যাবে। হ্যাঁ, এবার তোমরা যেটা বলো কি বলবে? এবার শুনে নাও, সেটা হলো যে আমরা সাধারণত যে স্কেলগুলো আমরা দেখতে পাই,
সবচেয়ে দেখবে ছোট আমরা কততম মাপ নিতে পারি? 1 মিলিমিটার। কি বললাম? 1 মিলিমিটার আমরা মাপ নিতে পারি। আমাদের যে স্কুলগুলো দেখবে আমাদের 25 থেকে 15 সেন্টিমিটার যে স্কুলগুলো থাকে, এগুলো সাধারণত দেখবে সবচেয়ে ছোট পরিমাপ হচ্ছে কত? 1 1 মিলিমিটার। মিলিমিটার। কিন্তু এর চেয়েও যদি আমরা বলি 1 মিলিমিটারকে আমরা মানে 10 ভাগ করব, তাহলে আর তো আমরা সাধারণ স্কেল দিয়ে পারবো না, না। ঠিক আছে? এবং সূক্ষ্মতম যে পরিমাপগুলো নিতে হয়, তখন আমরা কি করব? ভার্নিয়ার একটা স্কেল। স্কেল ব্যবহার করে। সেই স্কেলের নাম কি বলো? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। নাম কি বলো? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। এরপর আরেকটা যেটা আছে, তোমরা মাঝে মাঝে একটু বলো কি হয়েছে? স্লাইড, স্লাইড। তাই তো? তাহলে এরকম করে মনে রাখবে, স্লাইড কি বলো? ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স আবার কোনগুলো? যেমন তার বা দণ্ড বা গোলকের ব্যাস বা ভাপা নলের ব্যাস মাপার জন্য যে এককটা ব্যবহার করে সেটা হচ্ছে স্লাইড। স্লাইড ক্যালিপার। তাহলে মনে থাকবে। তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে কি ব্যবহার করা বলো? গোলকের ব্যাস, ছোট তার বা দণ্ড বা ভাপা নল, এগুলো পরিমাপ করে কি করা হয় বলো? স্লাইড স্লাইড ক্যালিপার। এবার কি হয় যে এটা দিয়ে ভালোভাবে প্রয়োগ করা যায়। এরপর আরেকটা আছে, যেমন এসে দেখবে সরু তারের ব্যাস, দেখবে একটু সূক্ষ্মতম Screw gauge। screw gauge। তাহলে এটা দিয়ে কি প্রয়োগ করা বলো? Screw gauge। Screw gauge। এটা কোথায় তোমরা পাবে বলো তো? দেখবে যারা আইটিআই করেছো বা আইটিআই করবে সামনে ভবিষ্যতে, বা যারা তোমরা টেকনিশিয়ানের চাকরি পাবে, দেখবে তোমাদের কিন্তু এই হিসাবগুলো প্রথম মানে শেখানোর চেষ্টা করে। দেখবে ক্লাসে গেলে পরেই ভার্নিয়ার স্কেল কি, স্লাইড ক্যালিপার্স কি, তারপরে স্ক্রু গেজ কি, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে শিখবে যেখানেই যাও, আর বাড়িতে একটু শিখে নিও যারা সিনিয়র ব্যক্তি আছে। যাও এবার তাহলে তোমরা বলো ওজন বাটখারার অনুপাত কত? 5:1। সাবাস, অসাধারণ। এবার ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রে। আর যদি বলা হয় ভার, স্প্রিং তুলা যন্ত্রে। বলে যদি ভর, স্প্রিং তুলা যন্ত্রে। সাধারণ তুলা যন্ত্রে। সাধারণ কি বলি? যদি বলা হয় তোমাদের ওজন, স্প্রিং তুলা যন্ত্রে। যদি বলা হয় বল, স্প্রিং তুলা যন্ত্রে। ঠিক করে বলো। হ্যাঁ, স্প্রিং তুলা যন্ত্রে। বাস, কংগ্রেচুলেশন। কারণ বল ভার ওজন ওরা কয় ভাই? 3 ভাই। ভাই বল ভার ওজন ওরা কয় ভাই? 3 ভাই। সরণ ত্বরণ বন্ধন ওরা কয় ভাই? 3 ভাই। তারপর হচ্ছে গতিবেগ, ভর বেগ, ওরা কয় ভাই? 3 ভাই। ওরা কি রাশি? ভেক্টর রাশি। মনে থাকবে। ওকে। এবার বলো কার্যক্ষমতা শক্তি ওরা 3 ভাই। স্কেলার রাশি। বলো দৈর্ঘ্য ভার সময় কি হবে? স্কেলার রাশি। অসাধারণ, লাভলি শট। এইবার তোমরা বলবে হালকা স্লাইড দোলন গতি মানে দোলন ঘড়ি কে নির্মিত করে, মানে কে? গ্যালিলিও। মনে থাকবে তো? এবার তাহলে তোমরা বলো দোলন ঘড়ির দোলন কাল, ঠিক আছে, কত সময়? 2 সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বললাম? দোলন ঘড়ির দোলন কাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এইবার আরেকটা একটু কোশ্চেন দেয়, মানে যারা একটু ভালো ফিজিক্স বোঝে তারাই অ্যান্সারটা করতে পারে, আর যারা একটু কম বোঝে তারা তো মুখস্থ বিদ্যা চালিয়ে দেয়। কিন্তু এই কোশ্চেনটা তোমরা দেখবে একদম পাবে শিওর। তাহলে তোমরা কিন্তু 1 নম্বর এগিয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা কেমন দেখবে? শীতকালে আমাদের কোনো একটা জিনিস কি হয় বলো তো? কোনো একটা জিনিস সংকোচন হয়। সংকোচন মানে কি? যেটা থাকে দৈর্ঘ্য তার তুলনায় একটু কমে যায়। আর গ্রীষ্মকালে কি হয়? সেটা কি বেড়ে যায়। এই জন্য দেখবে আমাদের শীতকালে দেখবে আমাদের বাড়ির যে কাঠের দরজা আছে, দেখবে যাদের বাড়িতে মেজো করা আছে বা টাইলস বসানো বা মার্বেল বসানো, দেখবে শীতকালে অটোমেটিক খুলে যায়। কিন্তু গ্রীষ্মকালে যখন কড়া গরম দেয়, যখন মানুষই তো গরমের ঠেলা টান হয়ে যায়, লম্বা হয়ে যায়, তাই তো? এবার কাটতে হবে। এবার যখন দেখে তুমি খুলবে না, দেখ কর 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 করে আওয়াজ হয় বা নিচে কখনো বেঁধে যায়। আবার এরকম হতে পারে, আবার বর্ষাকাল আবার এরকম প্রবলেম হতে পারে। বর্ষাকাল আবার দেখে মোটা হয়ে যায়, দেখবে যখন গাছের গুড়ি থাকে, দেখবে জল যখন পায় না, ও একটু অনেক ছেলে একটু গাউরে টাইপের, তেমনি ও বলে ভাই আমি একটু দেখে নেবো, ঠিক আছে? তখন আবার কি হয়? ওই জায়গাটা মোটা হয়ে যায়, তখন দেখবে আর খুলতেছে না দরজা। বুঝতে পারছো কথা কি বলেছি? একটু মনে রাখবে। তো তেমনি আমাদেরও তুমি দেখবে যে কথা নয়, শীতকালে ঠান্ডায় দোলন দণ্ডে সংকোচনের ফলে দোলন গতিটি কার্যকরী দৈর্ঘ্য কমে যায়, ফলে ঘড়িটি কি হয়? ফাস্ট হয়ে যায়। তার মানে যে দোলন গতির যে দৈর্ঘ্যটা থাকে, তাহলে কি হয়? গ্রীষ্মকালে মানে শীতকালে কি হয় বলে তো? দৈর্ঘ্যটা কমে যায়। কমে গেলে কি হয়? তার স্পিডটা বেড়ে যায়। তার মানে কি হবে? সে দ্রুত করে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা পাবে। ওকে, দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে ঘড়িটি কি হয়? ফাস্ট হয়। তাহলে কি হলো? শীতকালে তাহলে ঘড়ির যে দোলন কাল সেটা কি হয়? ফাস্ট হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে কি হবে? দৈর্ঘ্যটা বেড়ে যাবে, মানে প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটলে কি হবে? কমে যাবে। কমে যাবে না, প্রসারণ হলে বেড়ে যায়, কিন্তু সংকোচন হলে কমে যায়। তাহলে কি বললাম? শীতকালে কি হবে? গতি স্পিড হবে বেশি, দৈর্ঘ্যটা কমে যাবে, এর জন্য স্পিডটা বেশি হবে। আর গ্রীষ্মকালে দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এর জন্য স্পিডটা কি হবে? কম হবে। বোঝাতে পেরেছি? ব্যাস। এরপর তোমরা বলো যে দুটো ভৌত রাশির নাম বলো যে দুটোর একক একই।
তাহলে কি বলতে পারো দুটো ভৌত রাশি একক, যেমন কার্য আর শক্তি। কার্য আর শক্তি। দুটো কিন্তু ভৌত রাশি এক, কিন্তু তাদের এককগুলো কিন্তু এক, এসআই এবং সিজে। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? জুল। এসআই পদ্ধতিতে জুল। যেমন ছেলেদের থাকে জুলপি, জুলপিতে কি মনে রাখবে? জুল। জুল। মনে রাখবে। আর সিজে কি হবে? আর্ক। কি বললাম? সিজে কি হবে? আর্ক। এবার তাহলে এবার বলো তিনটি মূল একক দ্বারা গঠিত স্কেলার রাশি কি বলতে পারবে? একটা হচ্ছে কার্য আর একটা ক্ষমতা। তিনটি মূল একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হচ্ছে কার্য আর হচ্ছে কি ক্ষমতা। এবার যদি বলে একটা ভেক্টর রাশি উদাহরণ কি হবে বলতে পারবে? বল। কি বললাম? তিনটি মূল একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশি উদাহরণ কি? বল। পরীক্ষা কিন্তু তোমরা পাবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তোমরা বলো। ঠিক, ভালো বলেছো, কোনো অসুবিধা নেই। এবার বলো তো 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। এবার বলো তো 1 জুল সমান কত আর্ক? 10 টু দি পাওয়ার 7 আর্ক। 1 জুল সমান কত? 10 টু দি পাওয়ার 7 আর্ক। 10 টু দি পাওয়ার কত? 7 আর্ক। 1 জুল সমান কত আর্ক? 10 টু দি পাওয়ার 7 আর্ক। 10 টু দি পাওয়ার 7 আর্ক। এবার বলো 1 ফ্যাথোমিটার সমান কত ফুট? 6 ফুট। মানে 6 ফুট। 6 ফুট মানে 6 ফুট। 1 ফ্যাথোমিটার সমান কত ফুট? 6 ফুট বা 6 ফুট। এবার তাহলে বলো 1 ফ্যাথোমিটার সমান কত মিটার? 1.8 মিটার। বলো 1 ফ্যাথোমিটার সমান কত? 1.8 মিটার। ওকে, এবার তাহলে বলো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। মনে থাকবে। এবার তাহলে বলো 1 হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট বলতে পারবে? এবার বলছে কিলোওয়াট, তাহলে হচ্ছে 3/4। কি বললাম? 3/4 কিলোওয়াট। যদি বলে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। আর যদি তোমাদের বলে 1 হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট? 3/4 করে 3 নিচে বাইরে বলে নিচে হচ্ছে কি 4। মনে থাকবে, এটা কিন্তু ভীষণ দেয়। এবার বলতো ফ্যাথোমিটার কোথায় ব্যবহার করা হয়? জলের গভীরতা পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? ফ্যাথোমিটার। তাহলে 1 ফ্যাথোমিটার সমান কত? 6 ফুট বললাম। 6 ফুট বা 6 ফুট। আর যদি বলে মিটার 1 ফ্যাথোমিটার 1.8 মিটার। বাহ, খুব ভালো হয়েছে তোমাদের আজ। সামনে আরেকটা আমরা পাঠ দেওয়ার চেষ্টা করব। খুব ভালো বলেছো, আর বাড়িতে তোমরা ভালো পড়বে। আর যারা ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা